আসলে আমি এখানে আমাদের আজকের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল মঈন খান স্যার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আজকে প্রধান অতিথি সভাপতি, সে একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। লতিফ মাসুম স্যার আপনারা দেখেছেন, একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তারপরও বোধহয় মানে তাদের বিরুদ্ধে মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির, ক্ষমতার অপব্যবহারের ওই ধরনের অভিযোগ নাই, যার কাছে সবাই সজ্জন ব্যক্তি হিসেবেই তাদেরকে চেনে জানে। আমি এরা আগে একটা প্রোগ্রামে বলেছিলাম, ওই প্রোগ্রামে অধ্যাপক দিলারা চৌধুরী ছিলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি ছিলেন। এবি পার্টির প্রোগ্রামে আমি বলেছিলাম এইখানে যারা আছেন ম্যাক্সিমামই একেবারেই অপোজিশন দলের রাজপথের সক্রিয় ডেডিকেটেড কর্মী। গত এই 15-16 বছর আমরা যে রাজপথে গণতন্ত্র মানবাধিকারের জন্য যে লড়াই করেছিলাম, সেটা কয়েকজন ব্যক্তি যারা ভোকাল ছিলেন, লতিফ মাসুম, দিলারা চৌধুরী, আসিফ নজরুল, এরকম হাতে গোনা 5 থেকে 6 জন 7 জন ব্যক্তি পাবেন যে যারা রাজনীতির বাইরে সিভিল সোসাইটির অংশ কিংবা শিক্ষক, তাদের একটা ভোকাল অবস্থান ছিল। আজকে এই সরকারের উপদেষ্টা পরিষদে 3 জন না 4 জন নারী আছেন, তাদের কন্ট্রিবিউশনটা কি গত 15-16 বছর উপদেষ্টা হয়েছেন আমি জানতে চাই। আপনারা হিসাব করেন, দিলারা চৌধুরীকে আপনারা চেনেন না? একমাত্র মহিলা, বোল্ডলি কন্টিনিউয়াসলি এক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং হাসিনা জালেম শাহীর বিরুদ্ধে সবসময় তার অবস্থান ছিল। লতিফ মাসুম স্যারও, আমি কয়েকবার তার বক্তব্য বলেছিলাম, স্যার আপনি এই কথা এখন বলছেন, শেখ মুজিব বলছেন লাল ঘোড়া দাবড়ে দেব, জাসদকে হুমকি দিয়ে আপনি এই কথা বলছেন, আপনি তো মামলা হয়ে যাবে। আপনি একটা হেডলাইনে বললেন না, আমরা তো বলতেছি রাজনৈতিক কর্মী, ইয়ং মানুষ, আজকে তাদেরকে উপদেষ্টা না, একটা সাংবিধানিক এতগুলো সংস্কার কমিশন আছে, গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটি রয়েছে, কোন জায়গায় তাদের জায়গা হয়নি। দুধের মাঝিদের জায়গা হয়েছে উপদেষ্টা পরিষদ সরকারের। তো আমরা অবশ্যই বলবো যে শুরুর দিকে আলোচনা ছিল একেবারে আপনার সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সবাই যে রাজনৈতিক আলাপ আলোচনার ভিত্তিতে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হবে। আমরা জানি কিভাবে কোন প্রক্রিয়ায় নাম কেটে সেটে পছন্দ মতো একটা নির্দিষ্ট বলায় উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে। আমরা শুরু থেকে বলে আসছিলাম যে এখানে যদি গণ অভ্যুত্থানের অংশীজনদের অংশীদারিত্ব না থাকে, এইটা একটা দুর্বল উপদেষ্টা পরিষদ হবে এবং তারা দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবে না, নির্বাচন নিয়ে সংকট তৈরি হবে। তাই হয়েছে। এখন আমাদের বিশ্ব বরেণ্য সমাজচিত, আমাদের সকলকে শ্রদ্ধার পাত্র রাষ্ট্র পরিচালনা তো কোনো ইমোশনের বিষয় না। ডক্টর ইউনূস স্যার কেন পদত্যাগের কথা বলবেন? আমরা জানি না যে আসলে তিনি পদত্যাগের কথা বলেছেন কিনা। এটা আমরা শুনতে পেলাম আমরা যে আন্দোলনকারী ছাত্রদের একাংশের যে একটা দল এনসিপি, তাদের নেতৃবৃন্দের মাধ্যমে। এখন অনেকে বলছে যে ছাত্রদের কর্মকাণ্ডে প্রধান উপদেষ্টা বিরক্ত, কারণ বিশেষ ছাত্র নেতৃবৃন্দ, কারণ তাদের নিয়ে একটা তার আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা ছিল যদি তরুণরা একটা ভালো কিছু করবে। সেখানে তরুণদের বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে প্রশাসন সমস্ত জায়গায় হস্তক্ষেপ, প্রেশার ক্রিয়েট করা, 9 মাস পরে এখনো মব জাস্টিস তৈরি করা, বিভিন্ন জায়গায় আপনার বিশৃঙ্খলা তৈরি করা, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন এবং বিদ্বেষ তৈরি করতে নানান ধরনের মন্তব্য, কর্মকাণ্ড। আলটিমেটলি যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেখানে একটা বিভাজনের দেখা স্পষ্টতই দেখা যাচ্ছে। যেখানে তাদের প্রতি বিরক্ত, ত্যক্ত, তাদেরকে সংযত বলেছেন, ভালো কথা, কিন্তু আপনার একটু রিয়েলিটি বুঝতে হবে। প্রধান উপদেষ্টা আশপাশে যেসব উপদেষ্টারা আছেন, জুলাই গণ অভ্যুত্থানে এটা কোনো বিপ্লব, একটা পরিকল্পনা মাফিক কোনো বিপ্লব ছিল না। 16 বছরের শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের যে অত্যাচার, নির্যাতন, মানুষের দুঃসহ যন্ত্রণার একটা চূড়ান্ত বিস্ফোরণ ছিল এই জুলাই গণ অভ্যুত্থান। সেখানে যদি আমরা কেউ কেউ ভেবে থাকি যে না, এই কয়েকজন ছাত্র নেতাকে দিয়েই এই সরকারকে কিছুদিন টিকিয়ে রেখে আবার একটা দল তৈরি দলকে ক্ষমতা আনা, এটাকে একটা দীর্ঘায়িত করা, রাজনৈতিক দলগুলো তো এটা হতে দিবে না। যে রাজনৈতিক দলগুলো
আপসহীন ভাবে গত 16 বছর ধরে গণতন্ত্র ভোটের অধিকার একটা নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করেছে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম বা করি, এই গণহত্যার বিচার, ফ্যাসিস্ট শক্তিকে নির্মূল করা, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আজকে নির্বাচন নিয়ে কথা বললে সেইটা নিয়ে উপদেষ্টাদের কোনো সুস্পষ্ট জবাব নাই। এমনকি প্রধান উপদেষ্টার কাছ থেকে তো আমরা সুস্পষ্ট জবাব পাইনি। ডিসেম্বর থেকে জানুয়ারি, এইটা কি কোনো একটা স্পষ্ট রোডম্যাপ, রূপরেখা? ডিসেম্বর থেকে জানুয়ারি, আপনার জুন যখন বলা হচ্ছে, কোন সময় নির্বাচন হবে? ডিসেম্বর না জানুয়ারি না ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমরা জানি না। এর মধ্যে রোজা আছে, ঈদ আছে, পরে কোরবানি আছে, বর্ষা আছে। তত রাজনৈতিক দলগুলোর মাঝে একটা সন্দেহ সংশয় তৈরি হবেই যে অস্পষ্ট তারিখ, এবং এইভাবে একটা 6 মাসের একটা গ্যাপ দিয়ে জুন জুলাই বাংলাদেশে নির্বাচন হয় না। তো একটা রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আস্থার সম্পর্ক তৈরি হবেই। বিএনপির মতো বড় দল সময় চেয়ে 5-6 দিনে পায় না। আমরা এই পরিস্থিতি নিয়ে কথা বলতে চাইলে আমাদেরকে অনেক ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ওই যে মানব জমিন একটা লেখা লিখেছে, প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে 7 জনের দুষ্ট চক্র। কথা বাস্তব, রাজনীতি করে নেই। এই লোকগুলো সবগুলো 111-এর সময় সুবিধাভোগী ছিল, ওই খুশির মধ্যে আবার প্রধান উপদেষ্টার এই 7 জনের দুষ্ট চক্রেরও কেউ কেউ আছেন। আমরা জানি 111-এর খুশি লোক ছিলেন, যাদের বিএনপি চেনে কিনা। আজকে জনপ্রশাসন সচিব মোখলেস সাহেব, আপনার মনে আছে বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে, মোখলেস সাহেব সে সময় দুর্নীতি দমন কমিশনের সম্ভবত সচিব ছিলেন। বিএনপি লোক চিনতে ভুল করতেছে কিনা আমরা জানি না, নাকি এই উপদেষ্টা পরিষদ অনেকেই বলে যে সচিব আমরা তন্ত্রে যাদেরকে বসানো হয়েছে তারা আপনার অনেকেই বিএনপি রেফারেন্স দিয়ে তারা মাফ পেয়ে যাচ্ছে। কিন্তু এরা যে অতীতে অপকর্ম করেছে, এখনো সুযোগ পাইলে যে বিএনপির মুখে ছুরি বসাবে সেটা কেউ জানে না, জানে না। সেক্ষেত্রে এই সমস্ত বিষয়ে বিএনপির মতো যে বড় দল, তাদের দূরদৃষ্টিতা প্রয়োজন, এবং বাস্তবতা উপলব্ধি করে কিন্তু তারা নির্বাচনের জন্য সুস্পষ্ট একটা রোড ম্যাপ দিয়েছেন। আমরা বিএনপি করি না, তবে আমরাও মনে করি যে বাংলাদেশের এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের অনির্বাচিত সরকার থাকলে বাংলাদেশের সংকট কাটবে না। দেশি বিদেশি বিনিয়োগকারীরা সবাই কিন্তু একই কথা বলে, নির্বাচন কবে? এই আমরা যে বিনিয়োগ করবো এখানে আমাদের একটা নিরাপত্তা দেবে কে? এই ল অ্যান্ড অর্ডার এটা তো এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রেই। সেনাপ্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না? আমরা নির্বাচনের কথা বলছি, উনিও নির্বাচনের কথা বলছে। এটা তো দোষের কিছু না। অযথা সেনাবাহিনীকে আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে একটা জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নাই। আজকে বিএনপির, আমি জানি না আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি? তাদের নেতাদের চরিত্র হরণ করা হচ্ছে, যাকে তাকে রয়্যাল এজেন্ট বানিয়ে দিচ্ছে, ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে। আর এই একজন ইউটিউবার, ফেসবুকার, এরা হচ্ছে দেশপ্রেমিক। সে বাইরে থেকে আপনার দেশ স্বাধীন করে ফেলেছে, সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে। এইগুলো নিয়ে আমি জানি আপনারা এগুলো কনফিউজ করে কিনা। এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়বে। সেই জায়গা থেকে আমাদের নেতা কর্মীদের, যে যে দল করি, সংগঠন করি, তাদের নেতা কর্মীদের এখন